নমস্কার, শুভ সন্ধ্যা। পার্বত্য কাব্যে আমাকে শিমলির কাছ থেকে আমি আমন্ত্রণ পেয়ে আজকে লাইভে আপনাদের কাছে আসার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। আমি থাকবো আপনাদের সাথে। যেহেতু এটা রবীন্দ্র মাস, নজরুল মাস, তাই আমি আপনাদের সাথে রবীন্দ্র নজরুল কবিতায় থাকবো তাদের দিয়ে আড্ডায়, আর গ্রুপের কিছু কিছু লেখা নিয়ে থাকবো। আমি বুঝতে পারছি না যে আমাকে কি কেউ দেখতে পাচ্ছে নাকি, কারণ আমি কাউকে এখনো কিন্তু দেখতে পাইনি। এটা আমার কাছে একটা এক সেকেন্ড। শুভ সন্ধ্যা। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শিমলির ডাকে সাড়া দিয়ে আমি আজকে আপনাদের কাছে অতিথি হয়ে এসেছি। শুরু করব আজকের অনুষ্ঠান। যেহেতু এটা রবীন্দ্র নজরুল মাস, তার সাথে কিছু কিছু লেখা এই গ্রুপের থেকে নিয়েছি। সেই সমস্ত লেখাগুলো নিয়ে আমি আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে থাকব। এসেছেন রিজাউল করিম, বলছেন স্বাগতম কবি পার্বত্য কাব্য লাইভে, আমিও আমার কবিতাতে আপনাকে। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থাকবো আমরা কিছুক্ষণের জন্য আপনাদের সাথে কবিতাতে, আড্ডায়, আপনাদেরও কবিতাতে। আচ্ছা, রবীন্দ্র নজরুল মাস, যেহেতু রবীন্দ্র নজরুল মাস, প্রথমেই তাদের বলি, প্রাণের ঠাকুর তোমরা, তোমাদের পুঁজি কি দিয়ে, কি আছে আমার, তোমাদের গান, তোমাদের কবিতা, এই দিয়েই আমার নৈবেদ্য। এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। তোমাদের জন্মদিন মানেই তো বাঙালির জাতীয় উৎসব। মনের আড়ম্বরের দীনতা, কৃত্রিমতা, স্বল্পতা থাকলেও বাহ্যিক আড়ম্বরে 25শে বৈশাখ আর 11ই জ্যৈষ্ঠর উদ্বোধন, সে তো একটা হৈ 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 উৎসব পড়ে যায়। মানুষের কল্যাণের জন্য যে সাধনা, তাই ছিল তোমাদের ধর্ম। তোমাদের দর্শন ছিল মানুষের মুক্তির দর্শন। মানবতাবাদী তোমরা, তোমরা বিশ্বাস করতে বিশ্ব মানবতায়। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের কবিতায়, গানে, গল্পে, বিভিন্ন দর্শনের কর্মকাণ্ডে তোমরাই রয়ে গেছো। রবীন্দ্রনাথ, কাজী নজরুলের বাঙালির মন মানসিকতা গঠনের, চেতনার উন্মেষের তোমরা ছিলে অন্যতম প্রধান হাতিয়ার। বাঙালির হাজার বছরের ঐতিহ্য লালিত দর্শন ও সাহিত্য তোমাদের রচনার মধ্যে দিয়ে বিশ্ব সাহিত্য সভায় পরিচিতি পায়। রবি নজরুল মাসে বাঙালিকে আজও উস্কে দেয় রবি নজরুল ভাবনা। আমরাও তাই বলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। ভীষণ ভালো লাগছে এমন একটা গ্রুপে আমন্ত্রণ পেয়ে আসার জন্য। আর সাথে সাথে দেখছি কতজন এসে গেছেন। এই যে শ্রোতা আর যিনি লাইভ করবেন, তাদের দুজনের মধ্যে এই যে একটা সুন্দর মেলবন্ধন, এই মেলবন্ধনটা যখন তৈরি হয়ে যায়, তখনই বোঝা যায় যে
একটা সাহিত্যকে আমরা হয়তো সকলের মাঝখানে দাঁড় করাতে পারবো, কিছুটা আলোকপাত করতে পারবো। আমরা জানি এমন কোনো সাবজেক্ট মানে রবীন্দ্র নজরুল ভাবনা বা তাদের চেতনার উন্মেষে এমন কোনো জিনিস নেই যেটা আমরা কেউ জানি না। অনেক অনেক ঘটনা হয়তো বা তবু অধরা থেকে যায় বা মাঝে মাঝে ভুলে যাই। আমাদের লাইভ অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে সেটা যে আমরা সকলকে নিয়ে সেই সমস্ত জিনিসগুলোকে কিছু না দেখা, কিছু না বলা, আবার কিছু জানা, কিছু বলা জিনিসগুলো নিয়ে আমরা আলোকপাত করব। প্রথমেই দেখে নেব আমার সাথে কে কে আছেন। আচ্ছা, আছেন রিজাউল করিম। উনি একদম প্রথমে আমার সাথে এসেছেন যখন আমি কনফিউজ ছিলাম এই গ্রুপে এসে যে আমাকে কি কেউ দেখতে পাচ্ছে। বলছেন স্বাগতম প্রিয় কবি, পার্বত্য কাব্য লাইভে আমি ও আপনার কবি আমার কবিতাতে আপনাকে স্বাগতম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আছেন শিমলি চৌধুরী, বলছেন স্বাগতম প্রিয় কবি, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ এই রবীন্দ্র নজরুল মাসে তুমি আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছো বলে। আড্ডা সাখী আছেন, বলছেন স্বাগতম প্রিয়, শুভেচ্ছা রইল। আছেন পুরবী বড়ুয়া, শুভকামনা জানিয়েছেন, আমার তরফ থেকেও শুভকামনা রইল। অপু এসেছে, বলছে চলে এলাম বুবি, শুভ সন্ধ্যা বলছে। রোকসানা আবেদা আছেন, বলছেন স্বাগতম কবি, শুভকামনা জানাই, আপনাকেও শুভকামনা। শিমলি বলছে খুব ভালো শুরুটা করেছো। আসলেও তাই, ব্যাপারটা কি বলতো, শুরুটা অটোমেটিক ভালো হয়ে যায় যেহেতু দুটো নক্ষত্রের জন্ম মাস এটা, তাই শুরু করতে গেলেই তাদের কথা। মানে সেই সকাল থেকে রাত হৃদয়ে নজরুল রবীন্দ্রনাথ, এই ছাড়া তো আর কোনো আমাদের কথা নেই বলো। চমৎকার উপস্থাপন অপু বলছে। আজিজা নাসরিন বলছেন চমৎকার উপস্থাপনা, সবাইকে নজরুল জয়ন্তীর শুভেচ্ছা অপু জানাচ্ছে। শিমলি বলছে দারুণ বললে। মোহাম্মদ সিমু এসেছেন, বলছেন চমৎকার উপস্থাপন। এ বি সোহেল আছেন, বলছেন অসাধারণ। আলু মাঝি আছেন, স্বাগতম কবি বন্ধু, বলছেন আপনাকেও স্বাগতম। এবি সোহেল আছেন, মুগ্ধ হলাম, বলছেন আপনাদের জন্য আমার অশেষ অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমি প্রথমেই আপনাদের কাছে মার্জনা চেয়ে নেব, কারণ আপনাদের গ্রুপের সাথে আমার এখনো অবধি তেমন করে যেহেতু পরিচিতি হয়নি, সেই কারণের জন্য প্রত্যেকে ভীষণ ভালো লেখেন। আমি কিছু কিছু কবিতা দেখেছি, সেখানে আমি ভীষণ কনফিউজ ছিলাম কোনটা নেব কোনটা নেব না, সেরকম করে তবু আমি তার মধ্যে দিয়ে কিছু কিছু কবিতা বেছে নিয়েছি। আমি অবশ্যই করে সেগুলো পড়ব, থাকবো আপনাদের সাথে সেই সমস্ত কবিতা নিয়ে। আচ্ছা, তার আগে এই যে এক মহামারী আমাদের এইভাবে ধীরে 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 ক্ষয় করে চলেছে, তার হাত থেকে বাঁচার জন্য, একটুখানি রিল্যাক্সড হওয়ার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য এই যে লাইভ অনুষ্ঠানগুলো, এগুলো আমাদের কিছুটা হলেও হয়তোবা বাঁচার অক্সিজেন যোগায়। আমাদের এই অক্সিজেনটুকু চলতে থাকুক সাহিত্য প্রবাহের মধ্যে থেকে, সমস্ত গ্রুপের প্রতি আমার এই শুভকামনা থাকবে। আচ্ছা, যেহেতু কোভিডকে আমরা মনে প্রাণে চাই শেষ সরে যাক, আমার একটা ছোট্ট কবিতা নিবেদন দিয়ে শুরু করব কবিতা পড়া। কবিতাটার নাম আর কত, আমার লেখা। ভেতর যখন ভেঙে তোলপাড়, মুসাফির কোন ইশারায় নাড়ে হাত, লেনদেন বেনামি অসুখের সাথে, ব্যথারা তখন চিরাগ দিল কি সাথ। এখন শুধু বুঝে নেবার পালা, স্বপ্ন গোলক ফেটে বিস্ফোরণ, জুঝে যাব সব যতদিন এই আশ। মৃত্যু শুনছি নাকি জ্যোতিষ সম্মোহন, বিদায় নাকি ভীষণ ক্লান্তি করে। মিছরি ছুরিতে এত যে ধরা স্মৃতি, শ্রাবণ চোখেও বৈশাখী খরা হয়। এ মরশুমে অলিখিত এটাই রীতি।
সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে এই সূক্ষ্ম মহামারী যে অতীব ভয়ঙ্কর রূপ ধরে এসেছে, আমরা হাতে হাত বেঁধে তার হাত থেকে নিশ্চয়ই মুক্তি পাব। আচ্ছা, প্রথমে যেহেতু পার্বত্য গ্রুপে এসেছি, তাই পার্বত্য গ্রুপের প্রতি পর্বত সমান ভালোবাসা, পর্বত সমান শুভেচ্ছা। সবাই ভীষণ ভীষণ ভালো লেখেন, যেটুকু পড়েছি লিখতে থাকুন, সবার কলম চলতে থাকুক। আপনাদেরই লেখা দিয়ে কবিতা পড়া শুরু করব। একটা দুটো করে পড়বো, একটু একটু করে আলোচনায় থাকবো। কবিতা পড়ব। প্রথমে আমি যে কবিতাটা নিয়েছি সেটা হচ্ছেন MMR মিন্টুর লেখা। কবিতার নাম বিজয়ের শপথ। বিজয়ের এক স্বপ্ন নিয়ে প্রতিজন বাঙালি তখন ঝাঁপিয়ে পড়ল সম্মুখ যুদ্ধে, দেশ আক্রান্ত যখন। বলছি সেই গত শতাব্দীর ৭১-এর কথা। অত্যাচারীর শেষ পরাজয় হয়নি তো অযথা। ৪৭-এ দেশভাগ হলো, ভারত পাকিস্তান সৃষ্টি। সেই থেকেই তো পাকিস্তানের বাংলাতে কুদৃষ্টি। শোষণ আর নির্যাতনে রাখলো পরাধীন করে, বাঙালি তো স্বাধীন চেতা, কদিন রাখবে জোরে। ২৩টা বছর তবুও গেল পাকিস্তানের সঙ্গে। আমাদের সম্পদে ওরা ধনী হয়, আমরা অভাবী বঙ্গে। শাসনের নামে করল শোষণ পাকিস্তানি সরকার, অনেক সহ্য করেছে বাঙালি, এবার বাংলা দরকার। নেতা দিলেন ৭ই মার্চে স্বাধীনতার ডাক, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল বাঙালি, বিশ্ব হতবাক। অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে পেয়েছি বাংলাদেশ, মাতৃভূমির কাছে কারো নেই তো ঋণের শেষ। আজ বিজয়ের ক্ষণে সবাই মিলে এসো শপথ করি, হাতে হাত রেখে একে অপরের বাংলাদেশকে গড়ি। অপূর্ব লিখেছেন। বাংলা দেশ, আমার বাংলার মাটি, আমার সোনার বাংলা, দেশের প্রতি এই শ্রদ্ধাঞ্জলি অসাধারণ। শব্দে শব্দে খুব সুন্দর করে লিখেছেন আপনি। আচ্ছা, থাকবো কিছু কমেন্টে। আচ্ছা, আমাদের সাথে আছেন মাহমুদা সিমু, শিমলিও আছে, আমি বলেছিলাম। অপু বলছে হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, একদম তাই। মাহমুদ সিমু যেটা বলছেন সুন্দর বক্তব্য। এবি সোহেল বলছেন অসাধারণ প্রকাশ। এবি সোহেল বলছেন জি ইনশাআল্লাহ, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। উনি আরও বলছেন খুব ভালো উপস্থাপন। শামসুল আলম বলছেন সুন্দর আয়োজন, শুভেচ্ছা সতত, মিষ্টি কথায় মন ভরে যাচ্ছে। মাহমুদা সিমু বলছেন এত এত ভালোবাসা বন্ধু। সিমরি বলছে তোমার জন্যও অনেক অনেক ভালোবাসা। রেজাউল করিম বলছেন ভালো লাগছে, চালিয়ে যান প্রিয় কবি। চঞ্চল দুবে বলছেন আন্তরিক শুভেচ্ছা, আপনাকেও আন্তরিক অভিনন্দন। লক্ষ্মী বলছেন সুন্দর লাগছে আপনার আলোচনা, আমি প্রাণিত হলাম। আব্দুল সত্তার মিয়া বলছেন অনেক অনেক শুভকামনা, আপনার জন্য শুভকামনা। স্বাগতম কবি জাবুদ খান বলছেন। তৃপ্তি রায় বলছেন আমি আছি দিদিভাই, সঙ্গে থাকো তৃপ্তি। আছেন রাহুল সেনগুপ্ত। আচ্ছা, মাহমুদা সিমু অনেক অনেক লাভ সাইন পাঠিয়েছেন, সবগুলো নিয়ে নিলাম। আচ্ছা, আছেন হচ্ছে জাবুদ খান বলছেন চমৎকার উপস্থাপন কবি, খুব সুন্দর লাগছে প্রিয়। লক্ষ্মী বলছেন তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা।
রিজাল করিম বিশ্বাস বলছেন খুব সুন্দর উপস্থাপনা করছেন। অপু বলছে মনোমুগ্ধকর উপস্থাপন, থ্যাংক ইউ ভাই। আছে শামসুনা ফৌজিয়া বলছে চলে এলাম দিদি, থাকো সাথে ফৌজি। সাইলা খান আছেন, বলছেন পার্বত্য কাব্য সাপ্তাহিক লাইভে কবিকে স্বাগতম। আমি অনেক অনেক অনুপ্রাণিত এইখানটাতে আসতে পেরে, আপনাদের সাথে কিছুটা সময় থাকতে পারবো বলে। শিমলি বলছে দারুণ লিখেছো, পাঠও দারুণ করেছো। কোচি মিয়া বলছেন দারুণ পরিবেশনা, দারুণ লেখা পড়ছেন, বেশ প্রিয় কবি। রিজাউল খান বলছেন। আজিজা নাসরিন আছেন, বলছেন দারুণ কবিতা ও আবৃত্তি। এবি সোহেল বলছেন অসাধারণ। আচ্ছা, আছেন আমাদের সাথে সর্বাণী বড়ুয়া, বলছেন স্বাগত প্রিয় কবি, আপনাকেও স্বাগত। আর খুব সুন্দর কবিতা, কবিকে ধন্যবাদ। ফৌজি বলছে। আছেন সাইলা খান, অসাধারণ লেখেন বিগ বস, যার লেখা পড়লাম আমি, সত্যি খুব সুন্দর লিখেছেন উনি। এবার বাংলা দরকার, ফৌজিও বলছে কবিতাটার রেশ ধরে আর কি কথাগুলো চলছে। কবি MMRK মিন্টু অসাধারণ সুন্দর লিখেছেন, এ কথা বলছে শিমলি। খুব সুন্দর কবিতা। শম্পা চট্টোপাধ্যায়ও এসেছেন, থাকবো সবার সাথে। আচ্ছা, এই যে আমরা কবিতা পড়ব, কবিতার সাথে থাকব, কিন্তু না বললে পরে আমার নিজেরও মন খুঁতখুত করবে, তাই একটু কিছু বলতে চাইব যে রবীন্দ্র নজরুল, এই যে নজরুল ইসলাম মানুষ আর রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের রসবোধ যে কি সাংঘাতিক ছিল আমরা সবাই জানি যারা লেখালেখি করি। তবুও বলার সুযোগ যখন পেয়েছি, লোকটা তো সম্বরণ করতে পারি না, না আপনারা নিশ্চয়ই জানেন, তবুও আমি বলবো আরেকবার আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, এটাই আমি একমাত্র অনুরোধ করব। আচ্ছা, কাজী নজরুল ইসলাম কিন্তু শুধু বিদ্রোহী কবি ছিলেন না, একটা রঙ্গ তামাশা করার মতন একটা মারাত্মক মন মানসিকতা ছিল তার। একবার কি হয়েছে, একটা দুটো ছোট ছোট গল্প বলবো। একবার কি হয়েছে, আমজাদ হোসেন এসছেন, বলছেন দেরি হয়ে গেছে, স্বাগতম কবি। একদম দেরি হয়নি, থাকে সাথন, খুব ভালো লাগবে। ফৌজি বলছে তোমার সাহিত্য আলোচনা শুনতে ভালো লাগে দিদি, থাকো সাথে ফৌজি, থাকলে পরে ভীষণ প্রাণিত হয়ে জানো। আচ্ছা, নজরুল ইসলাম একবার কি করেছেন, শিল্পী আব্বাস উদ্দিন একদিন অনেক খোঁজাখুঁজি করে নজরুলকে খুঁজে পাচ্ছেন না। সকালবেলায় নজরুলের বাসায় এলেন কে না, স্বনামধন্য শিল্পী আব্বাস উদ্দিন। বাসায় গিয়ে তিনি দেখলেন নজরুল গভীর মনোযোগ দিয়ে কি যেন লিখছেন। নজরুল ইশারা করে আব্বাস উদ্দিনকে বসতে বললেন। আব্বাস উদ্দিন অনেকক্ষণ বসে থাকার পর জোহরের নামাজের সময় হয়ে গেছে, উনি তখন উসখুস করতে লাগলেন। তখন নজরুল বললেন, কি তাড়া আছে নাকি, যেতে হবে বুঝি? তখন আব্বাস উদ্দিন বললেন, ঠিক তাড়া নেই, তবে আমার জোহরের নামাজ পড়তে হবে তো, আর একটা আপনার কাছে এসেছিলাম ইসলামী একটা গজল নেওয়ার জন্য। নামাজ পড়ার কথা শুনে নজরুল তাড়াতাড়ি একটা পরিষ্কার চাদর তার ঘরের আলমারি থেকে বের করে বিছিয়ে দিলেন আব্বাস উদ্দিনকে। জোহরের নামাজ শেষ করার সাথে সাথে নজরুল আব্বাস উদ্দিনের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বললেন, এই নাও তোমার গজল। আব্বাস উদ্দিন অবাক, নামাজ পড়তে তার যেটুকু সময় লেগেছে সেই সময়ের মধ্যে নজরুল সম্পূর্ণ একটা গজল লিখে ফেললেন। আর সেই বিখ্যাত গজলটা কোনটা আমরা সবাই কিন্তু জানি, সেটা হলো, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আচ্ছা, আরেকটা বলবো ঘটনার কথা নজরুলের। সেটা কবি নজরুল ইসলাম একবার আমাদের পল্লী কবি, আমাদের সবার প্রিয় পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে একবার বেড়াতে গেছেন। নজরুল চা খেতে ভালোবাসেন, জসিমউদ্দিনকে গিয়ে বলেছেন আমি চা খাবো। জসিমউদ্দিনের বাড়িতে কেউ কোনোদিন চা শব্দটাই শোনেনি, চা জিনিসটা কেউ জানেই না। নজরুলের জন্য তো জসিমউদ্দিন যথারীতি দোকান থেকে চা পাতা কিনে নিয়ে এসে বাড়ির বউদের মেয়েদের বললেন তোমরা চা বানাও। বাড়ির মেয়েরা বউরা চা
এর আগে কোনোদিন তো বানাননি। তারা বাড়িতে যত রকম মশলা ছিল তাতে আদা, মরিচ, পেঁয়াজ, ধনে, জিরে সব কিছু দিয়ে জম্পেশ করে এক কাপ চা খাওয়ালেন নজরুলকে। আচ্ছা, যাব কবিতায়। নিশ্চয়ই সবাই ভাবছেন যে কেন কবিতায় যাচ্ছি না, কেন গল্পের মধ্যে থাকছি। আসলে একটু গল্প না করলে ভালো লাগে? আমি তো প্রথমবার আসলাম, তাই না? একটু গল্প করি, অবশ্যই কবিতাতেও থাকবো। আর রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো রসবোধের কথা পরে বলছি, তার আগে একটা কবিতায় চলে যাব, দেখব কেমন কবিতা, কে লিখেছেন। গ্রুপের কবিতা। এবারের কবিতা হচ্ছে জুলহাস কবিরের লেখা। কবিতার নাম হচ্ছে নবোদয়, জুলহাস কবিরের লেখা। দূর সমুদ্রের জলে স্নান করে জেগে উঠেছে নতুন সূর্য। দীর্ঘ ঘন কালো আধার ভেদ করা আলোর বিচ্ছুরণে চমকে জেগে উঠেছে পৃথিবী। মানুষে মানুষে প্রকৃতিতে যে কালো প্রাচীর হয়েছিল তা দূরীভূত হয়ে গেল। আহা, কি সুন্দর, কি পবিত্র এই সকাল! এই আলো, এই সুন্দর, এই সত্য মানুষের দেহের বাঁধ ভেঙে হৃদয়ে পৌঁছে যাক। মানুষের আলোতে মানবতায় পৃথিবী পূর্ণ হোক। এবারে পড়ব মোহাম্মদ আনিস শাহরিয়ার লেখা কবিতা। মোহাম্মদ আনিস শাহরিয়ারের কবিতার নাম হচ্ছে রাত জাগা পাখি। নিশিরাতে পথ চলতে দেখি এক রাত জাগা পাখি, উদাসী মনে করুণ সুরে ডাকে, কোথায় তারে রাখি? মাঝরাতে তুই ডাকতেই থাকিস, কার বিরহে কাতর? কারে ভুলাবি বলে গায়ে মাখালি বেলি ফুলের আতর? তোর মতো এক পাষাণ পাখি হারিয়ে গেল হঠাৎ, তারে খুঁজেই সোনার যৌবন অঙ্গার কাটাই একাকী রাত। চোখে তোর বিরহী ঝর্ণা ধারা এপার ওপার ভাষায়, সাহারার ধুধু মরু প্রান্তরে প্রাণের আশা জাগায়। কি সুন্দর করে লিখেছেন, ভীষণ সুন্দর লিখেছেন। আমি একথাটা প্রথমেই বলেছিলাম যে যখন আমি কবিতা পড়ছিলাম পার্বত্য কাব্যে, তখন আমি দেখছিলাম যে সকলেই এত সুন্দর লেখেন, সকলেই এত সমৃদ্ধশালী, সকলের কলম এত বলিষ্ঠ, কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতে পারছিলাম না। তার মধ্যে থেকে যে কটা আমি পেরেছি আমি সে কটা পছন্দ করে নিয়ে নিয়েছি। আচ্ছা, এবারে চলে যাই আবার কিছু কমেন্টে। আচ্ছা, আমাদের সাথে আছেন সুধাংশু বিকাশ দাদা, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আর আজিজা নাসরিন আছেন, বলছে খুব সুন্দর রচনা, কবিকে ধন্যবাদ। রেজাউল করিম বলেছেন খুব সুন্দর কবিতা আবৃত্তি হচ্ছে। আনু মাঝি বলছেন যতই শুনছি ততই আরো শুনতে মন চাইছে। তোমার এলোচুলে খুব মিষ্টি লাগছে কবিকে, কথা বলার ভঙ্গিটাও অসাধারণ, বলছেন শাইলা খান। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন রইল। আচ্ছা, অসাধারণ আলোচনা নজরুল নিয়ে, বলছে ফৌজি। শিমলিও বলছে দারুণ আলোচনা করছো। আজিজা বলছেন অপূর্ব অপূর্ব, ভীষণ ভালো লাগছে দিদি ভাই আপনার গল্প। ফৌজি বলছে ওরে বাবা চা ইতিহাস হয়ে গেল, খুব সুন্দর অজানা তথ্য শুনলাম। শাইলা খান বলছেন। সুমিতা গোস্বামী দাস বলছেন পার্বত্য কাব্যের এই লাইভ অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকবেন আপনার আলোচনায়। আমি ভীষণভাবে প্রাণিত হলাম, ভীষণ ভীষণ খুশি হলাম শুনে। নান্টু বাড়ুয়া বলছেন সুন্দর কণ্ঠস্বর। সুস্মিতা গোস্বামী বলছেন শুভ কামনা রইল।
লক্ষ্মী লক্ষ্মী বলছেন খুব ভালো লাগলো আপনার হাসি মুখে নজরুলের আলোচনা শুনতে। রিজাউল বলছেন এমবি শেষ হয়ে গিয়েছিল, রাস্তায় বসে লাইভ দেখছি, তাই রিচার্জ করে আবার এলাম। এই এক সমস্যা, নয় নেট ফুরিয়ে যায় অথবা নেট প্রবলেম, এইগুলো হলে একদম ভালো লাগে না, সত্যি কথা লাইভের সময়। আমজাদ হোসেন বলছেন জাতীয় কবিকে নিয়ে সুন্দর কথা বললেন, তবে গজলটা ছিল সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গুলে লালা। আমি ওই দুটো লাইন পেয়েছি, নিশ্চয়ই ছিল এগুলো, আপনি যোগ করেছেন। মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলছে খুব সুন্দর লাগছে আপনার আবৃত্তি, প্রাণবন্ত লাইভ অনুষ্ঠান উপভোগ করছি। আচ্ছা, এবারে আমরা বলবো রবীন্দ্রনাথের রসবোধের কথা। সৌমিন্দ্রনাথ মাহাতো আমাদের সাথে এসেছেন, বলছেন শুভ সন্ধ্যা। রবীন্দ্রনাথের রসবোধের কথা বলবো, যেহেতু রবীন্দ্র নজরুল মাস, তাই দুজনকে ছাড়া আলোচনা একদম আধারেই যেন থেকে যায় মনে হয়। একবার কি হয়েছে, রবীন্দ্রনাথ আর গান্ধীজি একসাথে বসে সকালে জলখাবার খাচ্ছেন। গান্ধীজি তো লুচি পছন্দ করতেন না, তাকে ওটসের পরিচ খেতে দেওয়া হয়েছে, আর কবিগুরু তো গরম গরম লুচি খাচ্ছেন। গান্ধীজি তাই দেখে বললেন, গুরুদেব তুমি জানো না তুমি বিষ খাচ্ছ? তার উত্তরে কবিগুরু বললেন, বিষে হবে, তবে এর অ্যাকশন খুব ধীরে, কারণ বিগত 60 বছর যাবৎ আমি এই বিষ খাচ্ছি। কতটা রসবোধ ছিল। আরেকটা রবীন্দ্রনাথের বলবো, রবীন্দ্রনাথের একটা অভ্যাস ছিল, যখনই তিনি কোনো নাটক বা উপন্যাস লিখতেন, তিনি প্রথমে শান্তিনিকেতনে যখন প্রচুর গুণীজনের সমাবেশ হতো, তিনি সেখানটাতে পড়ে তাদেরকে সবাইকে শোনাতেন। তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রায়ই তার কাছে আসতেন। একবার শরৎচন্দ্র, জেনারেলি মানুষ কি করে, ঢোকার সময় বাইরে জুতো রেখে তবেই ঘরে ঢোকে, সেরকম শরৎচন্দ্র বাইরে জুতো রেখে ঢুকেছেন। উমা যথারীতি অনুষ্ঠান শেষ হয়ে গেছে, উনি বেরিয়ে দেখেছেন ওনার জুতো নেই। এবারে কি হয়েছে, এবারে যে অনুষ্ঠানটা হচ্ছে, রবীন্দ্রনাথ তার নাটক বা উপন্যাস পড়বেন, শরৎচন্দ্র এসেছেন, কিন্তু তিনি তার জুতো জোড়া আর ওখানটাতে রাখেননি, পাছে চুরি হয়ে যায়। জুতো জোড়া তিনি বগল দাবা করে সঙ্গে করে নিয়ে এসেছেন। রবীন্দ্রনাথ তো সেটা টের পেয়েছেন, টের পেয়ে তাকে দেখে বলছেন, শরৎ তোমার বগলে ওটা কি পাদুকা পুরাণ? ভীষণ ভীষণ রসিক লোক ছিলেন রবীন্দ্রনাথ। আরেকবার কি হয়েছিল, একবার দোল পূর্ণিমার দিনে রবীন্দ্রনাথের সাথে আমাদের কবি ও প্রিয় নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় তার পরিচয় হয়েছে। পরস্পর তারা নমস্কার বিনিময় করেছেন। নমস্কার বিনিময় করার পর হঠাৎ দ্বিজেন্দ্রলাল তার জামার পকেট থেকে আবির বের করে রবীন্দ্রনাথকে পুরো মাখিয়ে দিয়েছেন। আবিরে রঞ্জিত রবীন্দ্রনাথ একটু রাগ করলেন না, বরং হাসি মুখে বলে উঠলেন, এতদিন জানতাম দ্বিজেনবাবু হাসির গান আর নাটক লিখে সকলের মনোরঞ্জন করেন, আজকে দেখছে শুধু মনোরঞ্জন নয়, দেহরঞ্জনেও তিনি ওস্তাদ। খুব সুন্দর সুন্দর, মানে পড়তে লাগলে পড়তেই ইচ্ছে করে, সবার সাথে ভীষণ যা বলতে ইচ্ছে করে, কিন্তু আমাদের সময় ভীষণ কম, তা 1 ঘন্টার মধ্যে আমাদের সব কিছু শেষ করতে হবে। এবারে যার লেখা পড়ব, গ্রুপেরই লেখা, তার নাম হচ্ছে শায়লা খান। শায়লা খানের নাম বলতে বলতে শায়লা খানকে পেয়ে গেছি। উনি বলছেন, একদম ঠিক বলেছেন, এবারে একে অপরের পরিপূরক রবীন্দ্র নজরুল, আপনার কবিতা আবৃত্তি করব। প্রাণের নজরুল কবিতার নাম, শায়লা খানের লেখা। ঘুম ভাঙানিয়া বুলবুল আমার প্রাণের নজরুল, গানের ভুবনে পিউ পাপিয়া হলো মশগুল। সৃষ্টি করলে তুমি কত গল্প আর কবিতা, তোমারই সৃষ্টির মাঝে বিরাজমান বিধাতা। ছোট্ট শিশু দুখু মিয়া আজকের জাতীয় কবি, অবসরে আপন মনে এঁকেছেন কত ছবি। তুমি বিদ্রোহী, তুমি ঝঞ্ঝার সাম্যবাদের কবি, তোমার আগমনে ধন্য হলো পুণ্য জন্মভূমি। কারাবাসে বসে রচিলে তুমি শিকল ভাঙার গান, কত আঘাত সয়েছ তুমি,
হওনি তো কভু ম্লান। তোমার লেখা প্রতিটি গানে আছে ঐক্যের ডাক। মুছে যাক সব গ্লানি, ভালোবাসা পূর্ণতা পাক। শেষ বেলাতে লিখলে তুমি, এবার দাও বিদায়। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। ওই কবরে ঘুমিয়ে আছে প্রাণের নজরুল। শিওরে তোমার ঝরিয়া পড়ে কামিনী বকুল। হা, সব সময় তোমার কবরে এমনই সদ্য প্রস্ফুটিত কামিনী বকুল ঝরে পড়তে থাক। সব সময় তোমার একদিন জন্মদিন নয়, প্রতিদিন তোমার জন্মদিন। তোমার জন্মদিনে প্রতিদিনের আমাদের শ্রদ্ধা। খুব সুন্দর লিখেছেন। এবারের কবিতা লিখেছেন শ্রাবন্তী বড়ুয়া। এবার একটু অন্যরকম। কবিতার নাম নিজ পরিচয় গড়নারী। আর কতকাল থাকবে পড়ে চার দেয়ালের কোণে, নিষ্পেষিত হবে আর কত হাজার অপমানে। আর কতকাল খেলবে হোলি তোমার রক্তে ওরা, শাসন আর শোষণের বেরি পড়ায় পায়ে যারা। তোমার নিপুণ করস্পর্শে ফিরে আসে গৃহে প্রাণ, তবু কেন হয় স্বপ্ন তোমার দিতে হয় বলিদান। কেন প্রতিপদে ডিঙাতে হয় বাধার খাড়া পাহাড়, অথচ তোমার মধ্যে রয়েছে সৃষ্টির অপার সম্ভার। স্রষ্টার পরে তুমি হলে সৃষ্টির কারিগর, তবু কেন নারী হয় না তোমার নিজের কোনো ঘর। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি আর শেষ বয়সে ছেলে, সব দিয়েও হায় নারী তুমি নিজের বলে কি পেলে। পরিচিতির বেলায়ও দেখি সেই একই ব্যবধান, নিজ পরিচয় গড় নারী, গাও জীবনের জয়গান। থেকো না শুধুই অমুকের মেয়ে, মাতা ও স্ত্রী হয়ে, ঠাঁই করে নাও কালের বুকে, বাঁচো নিজ পরিচয়ে। সেদিন দেখবে হাজার মানুষ করবে কুর্নিশ, জানাবে শ্রদ্ধা ভালোবাসা আর শুভাশিস। সেই দিন হবে নারী জন্ম সার্থক ধরণীতে, মৃত্যুর পর বেঁচে রবে তুমি কোটি মানুষের চিতে। না বেগম রোকেয়া, সুফিয়া কামাল, প্রীতিলতার মতো বিনম্র চিত্তে সরবে সবাই শ্রদ্ধায় অবিরত। নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান, নারীকে দিন সমান সুযোগ, ভালোবাসা, সম্মান। একদম তাই। একবিংশ শতাব্দীর প্রান্তে দাঁড়িয়েও যদি আজকেও আমাদেরকে নারীবাদী নিয়ে কথা বলতে হয়, তার মতো লজ্জার বিষয় বোধহয় আর কিছু নেই। একটা নারীর সম্মান তো শুধুমাত্র একটা পরিবারের সম্মান না, একটা দেশের সম্মান, একটা রাষ্ট্রের সম্মান। পরিবার থেকে রাষ্ট্রের জন্ম। সুতরাং একটা পরিবার যদি একটা নারীকে সম্মান দিতে পারে, একটা দেশ বা জাতি তখনই নারীকে সম্মান দেবে। আর সেই জন্যই তো আমি নারী, আমি সৃষ্টি, আমি শুভাগমনের বৃষ্টি। নারীর সম্মান করুন, নারীকে তার যথাযোগ্য সম্মান আমরা যেন দিতে পারি। আসলে নারী পুরুষ সমান সমান। আমরা সবাই একসাথে চলবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। চলে যাব কিছু কমেন্টে, দেখবো কি কি কমেন্ট এসেছে বা কারা কারা নতুন আমাদের সাথে জয়েন করেছেন। রাহুল সেনগুপ্ত বলছেন, খুব সুন্দর লাগছে গল্পগুলো, বলার ভঙ্গি অত্যন্ত আকর্ষণীয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুস্মিতা গোস্বামী বলেছে শুভ কামনা রইল। আমজাদ হোসেন বলেছেন, না এটা তো আমি পড়েছি আগে। আচ্ছা, হ্যাঁ,
আমজাদ হোসেন বলছেন আজকের গরমে লাইভটা খুব শীতল লাগছে। রাব্বানি সরকার বলছেন সুন্দর উপস্থাপনা, শুনবো বিশ্বকবির কথা। শামসুন ফৌজিয়া বলছে, নান্টু বারুয়া বলছেন অপূর্ব কথামালা শুভাশিস। সুমিতা বলছে খুব মিষ্টি কণ্ঠস্বর, ততই মিষ্টি উপস্থাপনা। তোমাদের উপস্থিতিতে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে উঠেছে, ভীষণ সুন্দর হাসি খুশি মানুষ তো আপনি। অনন্যা চক্রবর্তী বলছে একদম এটুকুই তো আছে। আর যা করোনার পরিস্থিতি পড়েছে, হয়তোবা কালকে সকালে শুনবে আমি ছবি হয়ে গেছি। তার থেকে যেটুকু সময় আছি সবার সাথে হাসি খুশিতে থাকি, সবার সঙ্গে একটু সময় কাটিয়ে যাই। আর শিমলি বলছে দারুণ লাগছে শুনতে, দুই কবি দুটো গান শুনতে চাই, কণ্ঠটি খুব ভালো লাগছে। আমজাদ হোসেন বলছেন অনেক অজানা তথ্য শুনতে পেলাম, ভালো লেগেছে আপনার আলোচনা। কথা বলেছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। কবি শায়লা দারুণ লিখেছেন, শামসুন ফৌজিয়া বলেছে। শিমলি বলছে অজানা তথ্যগুলো দারুণ লাগছে। সুমিতা বলছেন শায়লা খান দিদি ভাইয়ের লেখা খুব ভালো হয়। সত্যি তাই, কথা শিমলিও বলেছে। লক্ষ্মী বলছেন হাসি মুখখানার কণ্ঠে কবিতা আবৃত্তি অসাধারণ লাগছে, একটু নতুন ধরনের রেয়ার ভয়েস আপনার। অনন্যা বলছেন এক্স্যাক্টলি, আমি নিজেও জানি আমার ভয়েসটা একটু হাস্কি, আর এটা অনেকে হয়তো পছন্দ করেন, আবার অনেকে কিন্তু পছন্দ করেনও না। কিন্তু আমি জানি যে হাস্কি ভয়েসের একটা ডিম্যান্ড আছে, সেটা আমার কতটা আছে আমি জানি না, বাট হাস্কি ভয়েসের একটা ডিম্যান্ড আছে। আমি ভীষণ আপ্লুত হলাম প্রিয় কবি আপনার কণ্ঠে আমার কবিতাটা শুনে। শায়লা খান বলছেন আমিও ভীষণ আনন্দ পেয়েছি আপনার কবিতাটা পড়ে। অনন্যা বলছে প্রতিটা কবিতাই অসম্ভব সুন্দর। আচ্ছা, অনন্যা চক্রবর্তী অনেক অনেক চমৎকার পাঠিয়েছেন, আমি সমস্তগুলো একদম আমার হৃদয়ের মধ্যে গেঁথে নিলাম। আপনার কবিতা আবৃত্তি হচ্ছেন কথা আনু মাঝি বলেছেন শ্রাবন্তী বড়ুয়াকে। আচ্ছা, প্রতিটা কবিতাই অসম্ভব সুন্দর কথা বলেছেন আজিজা নাসরিন। মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলছেন অসাধারণ একটা মেসেজ আমরা কবিতায় করতে পেরেছি, চমৎকার কবিতা, একদম তাই। আচ্ছা, আরেকটা ছোট্ট একটা ঘটনা বলবো, সেটা হচ্ছে রফিকুল ইসলামের রবীন্দ্রনাথ ও নজরুল নামে একটা প্রবন্ধ আছে, আমরা তো এটা সবাই জানি। তা সেখান থেকে একটা তথ্য আমি তুলে নিয়েছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নজরুলকে একবার শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। সেবার নজরুল অবলীলায় গেয়েছিলেন একের পর এক রবীন্দ্রসঙ্গীত, সবগুলোই তার কণ্ঠস্থ। রবীন্দ্রনাথ মুগ্ধ ও বিস্মিত হয়ে তখন বলেছিলেন তার নিজেরই এত গানের কথা মনে থাকে না, আর নজরুল কি করে এত কিছু মনে রেখে দিয়েছেন। নজরুল তখন জেলে। এবারে যে কথাটা বলছি, রবীন্দ্রনাথ বসন্ত নাটকটা উৎসর্গ করলেন নজরুলকে। যারা সেখানে উপস্থিত ছিলেন তারা অনেকেই এটা পছন্দ করলেন না। রবীন্দ্রনাথকে অনেকভাবে তারা বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ বললেন জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল, তাই এ নাটকটা তো আমার তাকে উৎসর্গ করতেই হবে। জেলে যখন নজরুল রবীন্দ্রনাথের স্বাক্ষরে নাটকটি হাতে হাতে পেয়েছেন, তার জেল জীবনের যন্ত্রণা কমে গেছিল। হুগলি জেলে নজরুলকে নিয়ে আসা হলো। এই জেলার প্রচণ্ড অত্যাচারী ছিল, নিত্য নতুন উপায়ে সে বন্দীদের ওপরে অমানসিক নির্যাতন চালাতো। তখন নজরুল আর তার অন্যান্য বন্দীরা তার উদ্দেশ্যে রবীন্দ্রনাথের ওই যে গানটা আছে না, তোমারই গেহে পালিছ স্নেহে, সেটার প্যারোডি করে গান করলেন, তোমারই জেলে পালিছ ঠেলে তুমি ধন্য ধন্য হে। এরপর নজরুল অনশনে চলে গেলেন। কলকাতার পত্রিকায় খবর বের হলো 14 দিন ধরে তিনি অনশনে আছেন। এ খবর পেয়ে রবীন্দ্রনাথ টেলিগ্রাম করলেন নজরুলকে, অনশন ছেড়ে দাও, আমাদের সাহিত্যে তোমাকে দরকার। কিন্তু সে টেলিগ্রাম নজরুলের কাছে জেলার সাহেব পৌঁছে দিল না।
রবীন্দ্রনাথের মৃত্যুর পর ব্যথিত নজরুল লিখলেন রবিহারা কবিতাটা। দুপুরের রবি পড়িয়াছে ঢোলে অস্ত পথের কোলে। গানে লিখলেন ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে। রবীন্দ্রনাথের শবযাত্রার ধারা বিবরণী নজরুল স্বকণ্ঠে দিয়েছিলেন আকাশবাণী কলকাতা থেকে। 1941 সালের আগস্টে কবিগুরুর মৃত্যুর মাত্র 1 বছরের মাথায় 1942 জুলাইয়ে নজরুল অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি সঙ্গীত হারাও নির্বাক হয়ে যান, আমরা সবাই জানি। কাছাকাছি সময়ে বাংলা সাহিত্যে আমরা এমন দুজন নক্ষত্রকে হারিয়েছিলাম। যাব পরের কবিতায়। আচ্ছা, এবারের কবিতা লিখেছেন রোকেয়া আক্তার। কবিতার নাম চেয়েছিলাম একটি বসন্ত। রোকেয়া আক্তারের লেখা। বলেছিলাম তোমার কাছ থেকে একটা মাত্র বসন্ত নেব, বিনিময়ে তোমাকে সারাটা জীবন শুধুই ভালোবেসে যাব। তুমিও বলেছিলে তোমার কাছে এত কম চাওয়া পাওয়া আমার। সেদিন মনে হয়েছিল সমুদ্রের চেয়েও বিশাল একটা হৃদয় আছে তোমার। বলেছিলে বাসন্তী শাড়ি আর লাল টিপে অপরূপা সুন্দরী লাগে আমায়। আমিও সেদিন সত্যিই ভালোবেসে বেলি ফুল পড়েছি খোঁপায়। বসন্ত দেবার কৌশলটা তুমি খুব ভালো করেই বুঝি জানতে। বসন্তের বদলে দিয়েছ হাজার শ্রাবণ, কিছুতেই পারি না আজও মানতে। সমুদ্র সমতুল্য জলে ভাসিয়ে রেখে চমৎকার ভাবে ভালো আছো। কোনো কিছুতেই হারাতে পারোনি, শুধু নিঃস্ব করে রেখে গেছো। করে গেছো বহুকাল ধরে শুধুই সুন্দর অভিনয় ভালোবাসার। সত্যিই কি তুমি সুখী হতে পেরেছ? প্রশ্নটা তোমার কাছে আমার। অভিমানী মন ব্যর্থ প্রেমের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে। এরকম অভিমানী মন আমাদের কেউ, কারোর এত বড় বুকের পাটা নেই, কেউ বুকে হাত রেখে বলতে পারবে না যে এরকম মানে ভালোবেসে দাগা খায়নি এমন মানুষ খুব 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 কম আছে পৃথিবীতে। এরম ভালোবেসে দাগা অনেকেই খায়। যারা খান না তারা সত্যিকারের ভাগ্যবান, ভাগ্যবতী। আবার এ কথাও বলবো যে ভালোবাসা যতটা আঘাত দেয় ততটা কিন্তু ভালোবাসাকে আরো তীব্র করে তোলে, এটাও কিন্তু সত্যি। আর কলমকেও শক্তিশালী করে তোলে, তীব্র করে তোলে। আচ্ছা, আমি ভাবছি আমার কবিতা পড়বো নাকি নজরুলের কবিতা পড়বো, সেটাই আমি চিন্তা করছিলাম, নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়বো। আচ্ছা, আমি একটা ছোট কবিতা আমার পড়েছি আমি একটা কবিতা। আমি ছোটদের একটা কবিতা পড়ি, ভীষণ পড়তে ইচ্ছে করছে। নজরুল ইসলামের খুকি ও কাঠবিড়ালি। আমরা খুব গুরুগম্ভীর আলোচনা করছি, তো তাই আমরা একটু ব্যাপারটাকে হালকা করি। আমরা একটা নজরুল ইসলামের ছোটদের কবিতা পড়ি, সবার ভীষণ প্রিয় কবিতা। এই কবিতাটা সম্বন্ধে বলি যে একবার আমাদের এখানে, তখন কোভিড নেই, একটা আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিল, বড়দের মুখে ছোটদের কবিতা। তখন আমি এই কবিতাটা সিলেক্ট করেছিলাম, খুব সুন্দর ছিল, অভিনব একটা প্রতিযোগিতার ব্যাপার ছিল, বড়দের মুখে ছোটদের কবিতা। তা সবার পরিচিত কবিতা, কবিতার নাম খুকি ও কাঠবিড়ালি, কাজী নজরুল ইসলামের লেখা। কাঠবিড়ালি কাঠবিড়ালি
পেয়ারা তুমি খাও, গুড়বুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বিড়াল বাচ্চা, কুকুর ছানা তাও? ডাইনি তুমি, হোঁতকা পেটুক, খাও একা পাও যেথায় যেটো। বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল, তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও। ছোঁচা তুমি, তোমার সঙ্গে আরই আমার যাও। কাঠবিড়ালি, বাঁদরি মুখী, মারবো ছুঁড়ে ঢিল। দেখবি তবে রাঙাটাকে ডাকবো, দেবে ঢিল। পেয়ারা দেবে, যা তুই ওচা, তাই তো তোর নাকটা বোঁচা। হুতমুচুখি, গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস। পেটে তোমার পিলে হবে, কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ইস, খেও না, মস্ত পানা ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটা আমায় দাও। কাঠবিড়ালি, তুমি আমার ছর্দি হবে, বৌদি হবে, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, এ রাম, তুমি ন্যাংটুপুটু, ফ্রকটা নেবে, জামা দুটো? আর খেও না পেয়ারা তবে, বাতাবি লেবুও ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ওমা দেখে যাও, কাঠবিড়ালি তুমি মরো, তুমি কচু খাও। ভীষণ মিষ্টি একটা কবিতা, বাচ্চারা ভীষণ ভালোবাসে এই কবিতাটা। আচ্ছা, আমাদের সাথে আছেন হচ্ছে মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। বলছেন আজকের অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকবে, আপনার চমৎকার পারফরমেন্স পার্বত্য কাব্য সাহিত্য পরিষদকে আরও অনেক দূর নিয়ে এগিয়ে যাবে এই প্রত্যাশা আমারও প্রত্যাশা থাকলো পার্বত্য কাব্য পর্বত শিখরের চূড়া ছুঁয়ে যাক সব সময়ের জন্য। অনেক ধন্যবাদ কবি, আমার কবিতা পাঠ করার জন্য। বেশ ভালো পাঠ করেছেন। শ্রাবন্তী বড়ুয়া বলছেন অনেক ধন্যবাদ। আড্ডা সাখি বলছেন অসাধারণ আবৃত্তি। কবি তাপস পাল বলছেন অতি সুন্দর উপস্থাপনা। আমজাদ হোসেন বলছেন আমাকে কেউ ভালোবাসে না, দাগা খামু কোন দুঃখে। আপনাকে আপনার পার্বত্য কাব্যের গ্রুপে নিশ্চয়ই সকলে প্রত্যেকেই ভালোবাসে, প্রত্যেকের শুভেচ্ছা শুভকামনা আপনার জন্য সবসময় রয়েছে। আনু মাঝি বলছেন যারা ভালোবেসে আঘাত পায় তারাই অসাধারণ কিছু কবিতা সৃষ্টি করতে পারেন। একদম তাই। পার্বত্য কাব্যে যারা নিয়মিত লেখেন তারা সবাই কম বেশি ভীষণ ভালো লেখেন। সাইলা খান বলছেন, এই কথাটা আমি আগেই বলেছি, একদম সত্যি কথা, আপনারা তো আরও বেশি বুঝবেনই। কবি আপনার কবিতা শুনতে চাই রোকসানা বলেছেন, রাব্বানিও বলেছেন। দারুণ আবৃত্তি কবি নজরুল ইসলামের। আচ্ছা, আমার একটা কবিতা পড়ব। হ্যাঁ পড়ব। আমার অগ্নিভ সিরিজ বলে আমার একটা সিরিজ আছে, অগ্নিভ তোমায় বলছি বলে আমার গত বছর আমার যে বইটা পাবলিশ হয়েছিল তার থেকে সব কবিতাগুলোই একটা কাল্পনিক চরিত্রকে অগ্নিভ কে নিয়ে লেখা, সেই অগ্নিভকে নিয়ে একটা কবিতা পড়ছি।
চৈত্রের এই প্রথম দিনটাতে তোমার মনে আছে অগ্নিভ, সোনাঝুরির ঝুরু ঝুরু হাওয়াতে পাশাপাশি হাঁটতে হাঁটতে তুমি বলেছিলে আমার কুর্চিকে নিয়ে এবার কুর্চি বনে যাই। আজ আবার সেই চৈতালির প্রথম দিন। কোনো এক অশরীরী বোধ আমায় ধাওয়া করে নিয়ে এসেছে এই সোনাঝুরিতে, শূন্যতাকে পূর্ণ করার আশা নিয়ে। তুমি বলতে চুপচাপ আমার কথা ভাবলেই নাকি ভৈরবী গানের সুর ভোরের পাখির মতো ছটফট করতে করতে প্রেম তোমার ঠোঁটে ঠোঁট রাখে। এত সুন্দর কথা বলো তুমি অগ্নিভ, আমি তো একটু তোমার হাতে হাত রাখতে চাই শুধু, আর চাইতাম তোমার বুকে মাথা রেখে আকাশের তারা গোনা গোনা খেলা দেখতে। তুমি শেখালে যাকে মুঠোয় ধরা যায় না সেটাই প্রেম। আকাশ কি সত্যিই নীল? আসলে যে মহাশূন্যই নীল। চিঠি লিখতে খুব মন চায় জানো, কিন্তু তুমিই তো বলেছো ওই কেমন আছো, ভালো আছি এই ধরনের চিঠি যেন আমি তোমাকে না লিখি। অথচ আমি ভাষা পাই কোথায় বলো তো? আমি তো তুমি নই। কোকিলটা ডেকেই চলেছে। তোমায় খুব মনে পড়ছে অগ্নিভ। জীবন বেলা বেড়েই যায়, জলীয় জীবন গলে গেলে তাকে ধরে রাখে সাধ্য কার বলো? তুমি যে বলতে বাঁচো, প্রতিটা মুহূর্ত বাঁচো, বাঁচার মতো করে বাঁচো, পারছি না কেন বলো তো? সে অতীত সুখস্মৃতি পিছনেই ঠেলে আমায়। দিলে তো আজও আমার মনটা খারাপ করে। আচ্ছা, যাব। এবারে যে কবিতাটা পড়ব গ্রুপে, সেটা হচ্ছে রাব্বানী সরকারের লেখা। কবিতার নাম হচ্ছে ছিনতাই। রাব্বানী সরকার। তুমি একা একাই হাঁটছিলে সেদিন ব্যস্ত ফুটপাথে, নাগরিক দৃষ্টি এড়িয়ে নির্ভয়ে সজ্ঞানে ইচ্ছে ধারালো চাকুটা চালিয়েছি তোমার বুকে। মর্গের ডোম নই আমি, তবু ফুসফুস ঘেটে বের করে এনেছি লাভ রিয়াক্টের মতো হৃৎপিণ্ডটি। সুযোগ বুঝেই হাত চালিয়েছি। ব্যর্থ হলে চলে না, ব্যর্থতা নামের কোনো শব্দ নেই হৃদয় হরণের মোটা অভিধানে। দীর্ঘ হাজত বাস কিংবা গণপিটুনি পরের কথা, আগে চাই আমার আরাধ্য ধনটুকু হস্তগত করতে। জনাকীর্ণ পথে রোল উঠল, ধরো ধরো ধরো, পালিয়ে গেল ছিনতাইকারী, ওকে ধরো। খ্যাপা জনতার বেধড়ক মারে আমি তখন আধমরা। চোখ মেলে দেখি তুমি শিওরে বসে আছো, তোমার কোলে আমার রক্তাক্ত মাথা, হাত বুলিয়ে দিচ্ছ পরম মিষ্টি আদরে। মুখে স্মিত হাসি, বুকে ঝরছে পলাশের লাল আগুন। বিচ্ছিন্ন হৃৎপিণ্ডটি আমার হাতে তুলে দিয়ে বললে, এ যে তোমারই, তবে ছিনতাই করতে হবে কেন? গোল হয়ে দাঁড়ানো অবাক জনতা গুঞ্জরণ তুলল, খুব খাট হয়েছে বেচারা প্রেমিকটিকে পিটিয়ে। তারা বড় লজ্জা পেল এই রোমান্টিক দৃশ্য দেখে। ওয়াও, হেভি রোমান্টিক কবিতা লিখেছেন, দারুণ। চিন্তাই করার কোনো প্রয়োজন নেই, সত্যিকারের ভালোবাসার হৃদয়, হার্ট, লেফট সাইড আপনা আপনি এসে ধরা দেবে। কিন্তু লিখেছেন ব্যাপক, খুব ভালো লাগলো। আচ্ছা,
মাঝি বলছেন শিশুতোষ কবিতাটা অনেকদিন পর শুনে ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে। একদম তাই, মাঝে মাঝে ভীষণ ইচ্ছে করে বাচ্চাদের জন্য লিখতে, বাচ্চাদের কবিতা পাঠ করতে ভীষণ ইচ্ছে করে। যখন ছোটদের আবৃত্তি শেখাই তখন ওদের মতন হয়ে যায়, সত্যি কথাই। খুকি ও কাঠবিড়ালি কবিতাটি আপনার কণ্ঠ থেকে আবৃত্তি শুনে সত্যিই অভিভূত হলাম। আপনার জন্য অনেক শুভকামনা। মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলছেন অনেক অনেক অভিনন্দন আপনার জন্য। আড্ডা সাকি বলছেন অসাধারণ আবৃত্তি। আমার খুব প্রিয় একটা কবিতা কাজী নজরুল ইসলামের, ছোটবেলায় খুব পড়তাম এটা অভিনয় করে করে। শ্রাবন্তী বড়ুয়া বলছেন একদম তাই, এগুলো আমরা লিচু চোর এগুলো আমরা আবৃত্তি করে করেই পড়তাম। বেশ চমৎকার। মোহাম্মদ ইউনুস আফরিন বলছেন, শর্মিষ্ঠা রায় বাজপেয়ী বলছেন খুব ভালো লাগছে। এস আলম বলছেন দারুণ লিখেছেন। শায়লা খান বলছেন মুগ্ধতা একরাশ, দারুণ লেখা পড়ছেন, চমৎকার পড়ছেন। রেজিয়াউল বলছেন। আমজাদ হোসেন বলছেন আমি যার নুপুরের ছন্দ বেনুকারো সুর কে এই সুন্দর, আমি গান যদি করি তাহলে আপনারা সবাই উঠে যাবেন। আমি হচ্ছি এই যে বলে না বাথরুম সিঙ্গার, আমি তাই, আমি গুনগুনিয়ে গান করতে পারি। শিল্পীকে নিয়ে এসে গান শুনবেন, যত শুনছি তত মুগ্ধ হচ্ছি। প্রিয় আড্ডে সাকি বলছেন অসাধারণ কবিতা আপনার দিদি ভাই। আজিজা নাসরিন বলেছেন যাকে মুঠোয় ধরা যায় না সেটাই প্রেম, আপনার এই লেখা অনেকদিন মনে থাকবে। আনু আজি বললেন এটা আমার বিরাট বড় প্রাপ্তি হলো, বিরাট বড় পাওনা হলো আমার, সত্যি বিশ্বাস করুন। রাব্বানি সরকার বরাবরই ভালো লেখেন। আমজাদ হোসেন বললেন একদম আমার খুব পছন্দ হয়েছে কবিতাটা। আমার কবিতাটি আপনার কণ্ঠে আবৃত্তি শুনে মুগ্ধ হলাম, অনেক ধন্যবাদ প্রিয় কবি। রাব্বানি সরকার বলছেন আমিও ভীষণ খুশি হয়েছি আপনি এত সুন্দর লিখেছেন আপনার কবিতাটা পাঠ করার সুযোগ পেয়ে। আচ্ছা, একটা সময় যেহেতু আছে আমাদের একটা কবিতা পড়া যাক, যেটা হচ্ছে ভবানী প্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না। আমরা আমাদের এই যে সমস্ত আমরা যে আজকে এই লাইভ অনুষ্ঠান করছি বা আমরা গ্রুপ করছি, কিসের জন্য করছি? যাতে সাহিত্য সাংস্কৃতিক মনোভাব সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এটাই তো আমাদের উদ্দেশ্য। একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দেব। আমাদের পরবর্তী বংশধরেরা বা আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা শিখুক। কানে শুনলেও তো কিছু শেখা হয়, পড়ুক। নিশ্চয়ই তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, অবশ্যই পড়বে, কিন্তু বাংলা ভাষাকেও তো তাদের জানতে হবে না। যে ভাষা আমার মায়ের ভাষা, যে ভাষা নিয়ে আমি গর্ববোধ করি, সে ভাষা জানা তাদের ভীষণ দরকার আছে। ঠিক সেই রকমই ভবানী প্রসাদ মজুমদারের একটা কবিতা পড়ব। কবিতার নাম বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে? বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি তো থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না।
ইংলিশ বেশ বোম্বাস্টিক, শব্দের ঠাসা দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষাটাই হলেও দিশি সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। বাংলা দুধের বড়ই অভাব, কোটর দুধই খাওয়া স্বভাব। ওই দুধে তেজ তাকাত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়ে ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। একটা প্রচণ্ড শিক্ষামূলক কবিতা। কবিতাটা আমার ভীষণ পছন্দ, তাই জন্য আপনাদের কাছে পড়লাম। আনুমাঝি বলছেন, রাব্বানী সরকার ভাইয়ের ছিনতাই কবিতাটির সাবলীল উপস্থাপনা আপনার প্রেমময় কণ্ঠে দারুণ দারুণ লাগলো। অনেক অনেক শুভেচ্ছা। আজিজা নাসরিন বলছেন, ভীষণ রোমান্টিক কবিতা রাব্বানী দাদা ভাইয়ের। একদম তাই, সময় একদম শেষের পাতে। সাইলা খান বলছেন, একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। খুব সুন্দর লাইভ উপহার দিলেন প্রিয়, বেশ উপভোগ করলাম। শুভরাত্রি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও সাহিত্যিক ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোভিডের সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলবেন।